গল্পের শুরুতে কিছু লোকেদেরকে দেখি যারা হাতে বড় বড় বন্দুক নিয়ে ওই বাড়িটির দিকে যাচ্ছিল। আর সেখানেই কিছুটা দূরে ব্রিজে একটি গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির ভেতরে একজন ভয়ঙ্কর স্নাইপার ওই বাড়িটির দিকে নিশানা করে গুলি চালায়, কিন্তু গুলিটি এসে ওই বাড়ির ভেতরে থাকা এজিন নামে ওই মেয়েটির পাশ কাটিয়ে ফটো ফ্রেমে গিয়ে লাগে। ওই বাড়িতে আরো একজন মেয়ে ছিল যার নাম সোহি। তার হাতে গুলি লাগার কারণে অনেক রক্ত বের হচ্ছিল। আর কিছুটা দূরে একজন জ্ঞান হারানো অবস্থায় পড়েছিল, তার নাম হলো জিয়ংমিন। সেখানে এজিন অনেক ভয় পেয়েছিল, তার হাত পা ভয়ে কাঁপছিল। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। তখনই তার আঙ্কেলের বলা একটি কথা মনে পড়ে যে যতই এক্সপার্ট হোক না কেন সবারই একটা দুর্বল জায়গা অবশ্যই থাকে, সেটা সে কখনোই দেখতে পায় না। এই জন্য এজিনও এখানে ওই স্নাইপারের দুর্বল পয়েন্ট খুঁজতে থাকে। এরপর এজিন একটা কাজের টুকরো নিয়ে ঝাড়ুর সঙ্গে বেঁধে ওই স্নাইপারকে দেখায়। কাজের টুকরো দেখে স্নাইপার ভাবে এটা আবার কেমন ছেলে মানুষই, কিন্তু সে এজিনের এই চালাকি বুঝতে পারে না। তাই সে এজিনের দেখানো মতো জায়গায় একের পর এক গুলি চালিয়ে ওই কাজের টুকরোটিকে ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু শেষে গিয়ে এজিন এমন একটা উঁচু জায়গায় তুলে ধরে যার কারণে স্নাইপারের গুলি অন্য জায়গায় গিয়ে লাগে, কিন্তু তখনও কাজের টুকরোটি ভেঙে ফেলতে পারে না। তখন এজিন ভাবে যদি আমি এই ফ্রিজের ওপরে উঠে লাফ দিই তাহলে ওই লোকটি আমাকে মারতে পারবে না। আর হয়ও ঠিক এমনটাই, মানে যখন এজিন লাফ দেয় তখন ওই লোকটির গুলি এজিনের গায়ে লাগে না। সেখানে সোফার নিচে একটা বন্দুক পড়েছিল, কিন্তু এজিনের হাত বন্দুক পর্যন্ত যায় না। এই জন্য এজিন সেই সোফাটিকে তুলে সরিয়ে দেয়। তখন দেখে সোফার নিচে অনেক পাওয়ারফুল স্নাইপার রাইফেল রাখা আছে। এই দেখে যখন ওই লোকটি নিশানা বানায় তখন ওই লোকটিকে দেখে এজেন্ট তাকে টার্গেট বানিয়ে নেয়। একটা মেয়ের জীবনের পিছনে কেন এত লোক পড়ে আছে এইসব জানার জন্য গল্পটা একটু অতীতে নিয়ে যাওয়া হোক। অতীতে আমরা দেখতে পাই এজেন্ট একটা পুলিশ স্টেশনে বসেছিল, কারণ সে একজন লোককে অনেক বাজে ভাবে মেরেছে। আসলে ওই লোকটি ইচ্ছে করে মেয়েদের ওয়াশরুমে গিয়ে মেয়েদের সাথে খারাপ আচরণ করত। পুলিশের লোকেরা হতবাক ছিল এটা ভেবে যে এই সহজ সরল মেয়েটা কিভাবে মারলো তাকে। এই জন্য তারা এজেন্টকে তার ফ্যামিলির লোকেদের কল করতে বলে। এরপর এজেন্ট তার আঙ্কেলকে কল করে, কিন্তু তার ফোন একজন পুলিশ লোকে তুলে বলে তোমার আঙ্কেল আত্মহত্যা করে নিয়েছে। এই কথা শুনে এজেন্ট তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তার আঙ্কেলের সাথে কাটানো মুহূর্তগুলো ওর মনে পড়ে, যেখানে তারা এজিনের কলেজের জন্য একটা বাড়িতে শিফট হয়েছিল। এজিনের আঙ্কেল সিকিউরিটির জন্য জানালায় শক্ত রড লাগাচ্ছিল। তখন এজিন তার আঙ্কেলকে বলে আমরা তো 200তম মঞ্জিলে থাকি, আমাদের কাছে টাকাও নেই, তাহলে কেউ আমাদের বাড়িতে কেনই ঢুকবে। আঙ্কেল একটা আলমারি এনেছিল, সেটা এজিনকে দেখিয়ে বলে এটা হলো বুলেট প্রুফ, যদি কখনো গুলির বৃষ্টি হয় তাহলে তুমি এর ভিতরে লুকিয়ে থাকতে পারবে। এই কথা শুনে এজেন্ট বলে আপনি এইসব কি ফালতু কথা বলছেন, এখানে কেনই বা গুলির বৃষ্টি হতে যাবে। সেখানে টেবিলের ওপর এজেন্টের কলেজের আইডি কার্ড রাখা ছিল। আঙ্কেল আইডি কার্ডের ছবি তুলে এজেন্টকে বলে তুমি তোমার এই আইডি কার্ডের নাম্বারটিকে ভালোভাবে মনে করে রাখো। এজেন্টের তো এইসব কিছু ফালতু লাগে আর ভাবে আঙ্কেল কি পাগল হয়ে গেল, কিন্তু তারপরেও আঙ্কেল তাকে এই নাম্বার ততক্ষণ পর্যন্ত মুখস্থ করায় যতক্ষণ না এজিন ভালোভাবে মনে করতে পারছে। প্রেজেন্টে এজিন হসপিটালে আসে, সেখানে এজিনকে লাশ রুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে তার আঙ্কেলের মৃতদেহ দেখানো হয়। এজিন বলে সব সময় মানুষ আত্মহত্যা করার জন্য হাতে নার্স কাটে, কিন্তু আমার আঙ্কেল গলা কেন কাটলো, এটা বড়ই অদ্ভুত ব্যাপার। আসলে এজেন্ট বলতে চাইছিল যে তার আঙ্কেল সুসাইড করেনি, বরং তাকে মার্ডার করা হয়েছে, কিন্তু পুলিশের লোকেরা বলে আমরা বাড়ির আশেপাশে ক্যামেরা চেক করেছি, কিন্তু সেখানে কাউকে আসতে বা ঢুকতেও দেখা যায়নি। তখন এজেন্ট তার আঙ্কেলের হাতের ওপর একটা রহস্যময় ট্যাটু দেখে, কিন্তু এজেন্ট এই ট্যাটুর ব্যাপারে কিছুই জানতো না। এরপর সে তার আঙ্কেলের ফিউনারাল করার জন্য সবকিছু তৈরি করতে থাকে। এই জন্য সে তার আঙ্কেলের ছবি নেওয়ার জন্য তার বাড়ি যায়, যেখানে সে তার আঙ্কেলের সাথে থাকতো। ঠিক সেই সময় জিং নামে
নামে একটি ছেলে আসে আর সে এজেন্টকে বলে, আমি তোমার আঙ্কেলকে জানি। জিয়ং মিন কম্পিউটারের বিশেষ জ্ঞানী ছিল, এই জন্য সে এজেন্টের প্রথমে একটা ওয়েবসাইটে কাজ করে। তখন সে বলে, তোমার আঙ্কেল ওয়াশরুমে গিয়ে আত্মহত্যা করেছে, তুমি কি ওয়াশরুমটি ক্লিন করে দিয়েছো? তখন এজেন্ট বলে, এখন আমার আর কোনো কিছু ইচ্ছে করছে না। তখন জিং মিন বলে, তুমি টেনশন করো না, আমি তোমার হয়ে তোমার জন্য ওয়াশরুমটি ক্লিন করে দেব। ওয়াশরুম ক্লিন করার সময় জিয়ং মিন একটা পুরনো মডেলের ফোন পায়, সেটা হয়তো আঙ্কেলেরই ছিল। এরপর এজেন্ট পুরো নিয়ম রীতি মেনে তার আঙ্কেলের ফিউনারাল শেষ করে। আঙ্কেলের হঠাৎ চলে যাওয়ায় ইজিন অনেক ভেঙে পড়েছিল। আঙ্কেলের ফিউনারাল শেষে যখন ইজিন বাড়ি ফিরে আসে তখন ওর আঙ্কেলের কথা মনে পড়ে, কারণ তার বাবা মা অনেক আগে মারা গিয়েছে। এরপর এই পৃথিবীতে তার আঙ্কেলই ছিল আর তিনি ইজিনের খেয়াল রাখতো, কিন্তু এখন তিনিও মারা গিয়েছে। শেষ ফিউনারাল করার সময় ইজিনের চোখে এক ফোঁটাও জলও পড়েনি, কিন্তু বাড়ি আসার পর সে তার আঙ্কেলের কথা মনে করে আরো জোরে জোরে কান্না করতে শুরু করে। ইজিন বলে, যদি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন তাহলে আপনি সব সময় কেন আমার সামনে এমন দেখাতেন যেন আপনি খুবই স্ট্রং। এরই মধ্যে সেখানে জিয়ংমিন আসে আর সে ইজিনকে বলে, ওয়াশরুম পরিষ্কার করার সময় আমি পুরনো যুগের একটা ফোন পেয়েছি। ওই ফোন দেখে ইজিন অনেক অবাক হয়ে যায়, কারণ তার আঙ্কেলের কাছে তো লেটেস্ট মডেলেরই ফোন ছিল। তখন ফোনে মেসেজ আসে যে আমি 70 মিলিয়ন ওয়ান জমা করে দিয়েছি, আমি আইটেম কবে পাবো? তখনই আরো একটি মেসেজ আসে যেখানে ব্যালেন্স ছিল 18 মিলিয়ন ওয়ান। এখানে এত অ্যামাউন্ট ছিল যে এজেন্ট ঠিক মতো পড়তেও পারছিল না। এরপর তারা আঙ্কেলের ওই ওয়েবসাইট চেক করে যেখানে তিনি পাইপ বিক্রি করতেন, তাই তারা দুজন ভাবে যে কেউ পাইপ বিক্রি করে এত টাকা কিভাবে ইনকাম করতে পারে। তখন জিয়ংবিন হঠাৎ করেই ওই ওয়েবসাইটের মাধ্যমে অন্য আর একটি ওয়েবসাইটে ঢুকে পড়ে যেখানে মোর হেল্প লি লেখা ছিল। এটা দেখে এজেন্টের মনে পড়ে যায় যে এটা তো তার আঙ্কেলের হাতেও লেখা ছিল। তখন জিংবিন বলে, এটা তো ডার্ক পেপার, মানে ইনলিগাল অস্ত্র বিক্রি করার ওয়েবসাইট। এজেন্ট কিছু বোঝার আগেই সেখানে একটা মেসেজ আসে, সেখানে কেউ জিজ্ঞেস করছিল যে আমি তো টাকা জমা করে দিয়েছি, কিন্তু এই মাল কবে ডেলিভারি হবে? তখন এজেন্ট নিজেই মেসেজ করে রিপ্লাই দেয় যে চিন্তা করবেন না, আপনার টাকা খুবই তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া হবে। তখন আবার রিপ্লাই আসে, এর মানে সে মারা গিয়েছে, তাহলে তো তুমিও মারা যাবে ইজিন। এটা দেখে জিয়ংবিন তাড়াতাড়ি কম্পিউটারটি বন্ধ করে দেয়। ঠিক সেই সময় আবারও দরজার বেল বেজে ওঠে। এজিন তখন দেখে গেটের বাইরে একজন ইয়ংবিন নামে একটি মেয়ে এসেছে। সে এজিনকে বলে, আমি তোমার আঙ্কেলকে খুবই ভালোভাবে জানি, এই জন্য তুমি আমাকে বাড়ির ভেতরে আসতে দাও। তখন এজেন্ট বলে, আমার আঙ্কেল এই মুহূর্তে বাড়ি নেই, আপনি অন্য কোনো দিন আসবেন। এখানে আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তার আঙ্কেল অনেক বছর পর বাড়ি ফিরে আসে। এতদিন পর বাড়ি আসার জন্য তার মা আর তার ভাই তার ওপর রেগেছিল। সেই সময় এজেন্ট অনেক ছোট ছিল আর প্রথমবার তার আঙ্কেলের সাথে তার দেখা হয়েছিল। তার আঙ্কেলের আসার কিছুদিন পরেই এজেন্টের দাদিমা মারা যায়। এত কষ্টের মধ্যেও এজেন্টের বাবা এজেন্টের আঙ্কেলের ওপর অনেক বেশি রেগেছিল, কারণ ওনার মনে হয় যে মা অসুস্থতার জন্য মারা যায়নি, আমাদের একবার অটোপসি করে নেওয়া উচিত। তো সেখানে ইজিনও ছিল, তার অনেক খিদে পেয়েছিল, তাই এজেন্টের মা আঙ্কেলের কাছে এসে বলে, তুমি এজেন্টকে নিয়ে বাড়ি ফিরে যাও, এখানকার সবকিছু আমরা হ্যান্ডেল করে নেব। তারা চলে যাওয়ার পর সেখানে মিস্টার লি নামে একজন লোক আসে। তাকে দেখে এজেন্টের বাবা বলে, ক্ষমা করবেন স্যার, আসলে আপনি কে, আমরা আপনাকে চিনতে পারিনি। এদিকে এজেন্ট আর আঙ্কেল বসে টিভি দেখছিল। তখন আঙ্কেল এজেন্টকে বলে, দেখো ওই সিংহকে ওই শিয়ালেরা ঘিরে ধরে মেরেছে, কিন্তু সে তার পরেও শান্ত, কারণ দুর্বলরা সব সময় চিৎকার চেঁচামেচি করে। ঠিক সেই সময় তার কাছে একটি কল আসে আর এই কলের পরেই আঙ্কেল অনেক চিন্তিত হয়ে পড়ে। সেই জন্য তিনি এজেন্টকে বলে, আমি তোমার মা বাবার সাথে দেখা করতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমার একটা বন্ধু আসবে তোমার খেয়াল রাখার জন্য। তার আগে যদি কেউ আসে তাহলে তুমি দরজা খুলবে না। আঙ্কেল চলে যাওয়ার পর যেখানে একজন লোক আসে, সে তো বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করছিল। এজেন্ট কনফার্ম করার চেষ্টা করে যে এটা কি আসলেই তার আঙ্কেলের বন্ধু নাকি অন্য কেউ। এজেন্ট তাকে একটা কথা জিজ্ঞেস করে, কিন্তু ওই লোকটি উত্তর না দিয়ে দরজা খুলে ভেতরে আসতে থাকে। তখনই সেখানে অন্য আর একজন লোক এসে
তাকে বাইরে টেনে নিয়ে যায় আর তাকে মেরে ফেলে। এরপর ভেতরে গিয়ে এজেন্টকে বলে, আমি তোমার আঙ্কেলের বন্ধু। সেই সময় সেখানে আরো লোক আসতে থাকে। তখন সেই এজেন্টকে বলে, তুমি কিছুক্ষণের জন্য তোমার রুমে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। এরপর ওই লোক যেই ভেতরে আসে তখন ভেতর থেকে এজেন্ট জোরে জোরে মারপিটের আওয়াজ শুনতে পায়। তখন সে আস্তে আস্তে করে একটু দরজা খুলে দেখে বাইরে তার আঙ্কেলের বন্ধুকে তারা মেরে ফেলেছে। আর এই গুন্ডা অন্য কেউ ছিল না, বরং লি ছিল। তো আজকের পার্টি এতটাই ছিল। পরের পার্টি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট থেকো।